আবার পরের দিন সেম আমি দেখছি ঝিলের ওখানে ওরা বসে রয়েছে শ্মশানের সেই মাঠের ভেতরে। নমস্কার আমার সকল দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা ভয়ঙ্কর দুর্দান্ত ঘটনা নিয়ে। একটি ঘটনা, কিন্তু তোমাদের বলে রাখি আজকের ঘটনাটা কিন্তু একটু বড় হবে। তবে সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ঘটনাটা অবশ্যই শোনো, না স্কিপ করে, তাহলে ঘটনার কিছু বুঝতে পারবে না। তো চলো বেশি কথা বাড়াবো না, প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। তো চলো এবার আমরা সোজা যাব ঘটনায়। আমাদের আজকের ঘটনাটা আসে হচ্ছে বর্ধমান থেকে। হ্যাঁ, আজকের ঘটনা বর্ধমান থেকে আমাদেরকে পাঠায় সোমা ঘোষ। আজকে আমাদের ঘটনাটা শেয়ার করে সোমা ঘোষ। সে হচ্ছে একটি ছোট্ট বোন, ক্লাস 9-এ পড়ে। বোন বলে, দিদি ভাই আমি তোমার ঘটনা শুনি, প্রতিদিন রাতে তোমার ঘটনা আমি না শুনে ঘুমাই না, একটা নেশা হয়ে গেছে। তো আজকে আমি তোমাকে একটি ঘটনা পাঠালাম, যদি ভালো লাগে ঘটনাটা অবশ্যই তুমি শেয়ার করো তোমার চ্যানেলে। তো আজকে আমি বোনের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা কিন্তু দারুণ ঘটনা। তো চলো ঘটনার যাই। আমাদের সোমা বলে, দিদি ভাই আমার বাবা হচ্ছে মাছ বিক্রেতা, উনি মাছ বিক্রি করেন। সকালবেলা অনেক ভোরে ভোরে আমার বাবা বাড়ি থেকে বেরোন, আড়তে যান। উনি আড়ত থেকে মাছ কিনে সেইগুলো বাজারে নিয়ে গিয়ে পাইকারি দরে উনি বিক্রি করেন। এবার ঘটনাটা বলি, সেটা হচ্ছে ছিল ঠিক শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই বৃষ্টি। তো সেরকম একটি সময় আমার মা রাতের বেলা বাবাকে বললেন, সকালবেলা তুমি কখন বেরোবে? আমার বাবা বললেন ওই আনুমানিক 4:30 4টের দিকে। তো অনেক সকালে যেহেতু বাবাকে মাছের আড়তে যেতে হতো, ওখান থেকে বাবা লাভের জন্য ভোর ভোরে বেরোতো, গিয়ে অনেক মাছ বাবা কিনতেন। সেই মাছগুলো বাজারে নিয়ে গিয়ে পাইকারি দরে বিক্রি করতেন। সেরকম ভাবে মায়ের সাথে কথা হয়। আমি কিন্তু ডাইনিংয়ে বসে বাবা মায়ের কথা শুনছি, আর আমি বাড়ির একটি মাত্র মেয়ে। এবার ঘটনাটা ঘটল ঠিক এরকম। পরের দিন সকালবেলা আমার বাবা ভোর 4টের দিকে বাড়ি থেকে বেরিয়ে যান। আমি তখন জাগা, কারণ আমি তখন সকালবেলা বাথরুমে যাওয়ার জন্য উঠি। তখন দেখলাম আমার বাবা ছাতা খুঁজছেন। তো যেহেতু আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেন যে, আচ্ছা সোমা তুই ছাতা দেখেছিস? বাবা একটু ভুলো মন, বয়স হয়েছে তো ভুলে যান, আগের দিনকে ছাতা কোথায় রেখেছে বাবার মনে নেই। তো আমি তখন ছাতা খুঁজে পাইনি। তো আমি মাকে গিয়ে জাগাই, মা ঘুমাচ্ছিলেন। তো মাকে বলতে মা বললো যে খাটের নিচে রাখা আছে। তো খাটের নিচ থেকে ছাতাটা আমি বের করে বাবার হাতে দিয়ে শুয়ে পড়ি। তার জন্য আমি জানি আনুমানিক 4টের দিকে বাবা ঘর থেকে রওনা দেন। এবার ঘটনাটা ঘটলো, বাবা চলে যান। এবার আমরা প্রত্যেকদিন যেরকম বাড়িতে প্রত্যেকদিন দৈনন্দিন কাজ করি সেরকমই কাজকর্ম করি। এবার বাবা যখন বাড়ি ফিরে আসেন তখন ওই আনুমানিক 12:30 কি 1টা বাজে, দুপুর টাইম। তো বাবা বাড়িতে আসতে মাকে বলল যে আমাকে তুমি তাড়াতাড়ি খেতে দাও, তো আমার না খুব খিদে পেয়েছে। তো বাবাকে মা জিজ্ঞেস করলো যে খিদে পেয়েছে কারণ তুমি বাইরে কি কিছু খাওনি? তো বাবা বলল যে আজকে দেখলাম দোকানপাট অনেক বন্ধ, কারণ আমাদের আড়তের ওখানে একজন মাছেরই আড়ত, ওনারও উনি মারা গেছেন। তার জন্য আড়ত আজকে বন্ধ না হয়ে কালকে বন্ধ থাকবে। আজকে কোনো খাবারের দোকান খোলা ছিল না। আর সব থেকে বড় কথা, উনি তো ভোর রাতে মারা গেছে, আড়তের লোকরা খবর পেতে পেতে তো অনেক দেরি হয়ে যায়, অতক্ষণ আড়ত খোলা হয়ে গেছিল। তার জন্য কালকে কিন্তু আড়ত বন্ধ থাকবে, কালকে আমি বাইরে যাব না। তো মা বলল ঠিক আছে। এইবার বাবা যেহেতু পরের দিন বাড়িতে ছিলেন, তো বাবার সাথে আমি বসে এই আমার পড়াশোনা নিয়ে কিছু কথা আলোচনা করছি। তো যেহেতু বাবাকে সত্যি কথা বলতে পাই না, কারণ বাবা সকালবেলা মাছের আড়তে চলে যান, তারপর উনি পাইকারি দিয়ে বাড়ি আসতে আসতে সময় লেগে যায়, ওই দুপুর হয়ে যায়। আবার বিকেলবেলা উনি থাকেন না, বিকেলবেলা উনি একটি ক্লাবে যান, ওখানে কিছু প্রাইভেট পড়ান, মানে ম্যাথস করান। আমার বাবা ম্যাথসে খুবই ভালো, উনি গরিব ছেলে মেয়েদের ম্যাথস শেখান বিনামূল্যে। তো সেরকমভাবে বাবাকে আমি কিন্তু বাড়িতে সেরকম পাই না। তো যেহেতু বাবার ছুটি পরের দিন, তো বাবাকে পাই। তো
তো বাবাকে আমি সকালবেলা মা রুটি আর সাদা আলুর তরকারি দেয়, সকালবেলা ব্রেকফাস্ট সারছি। তো টেবিলে বসে বাবাকে জিজ্ঞাসা করছি, বাবা তুমি যে প্রত্যেক দিন এই সকালবেলা যাও 4টের সময়, তখন তো পুরো অন্ধকার থাকে, চারপাশে পুরো নিস্তব্ধ, সব তো মানুষ ঘুমায়, তোমার ভয় লাগে না? তখন আমার বাবা আমাকে বলল, হ্যাঁ মানুষ মাত্র ভয় তো আছে, তো কেন ভয় লাগবে না, সব মানুষই ভয় পায়, কেউ কম কেউ বেশি। তখন আমি বাবাকে বললাম যে বাবা তুমি কোনোদিন রাতের বেলা যে যাও তখন তো প্রায় রাতই থাকে, কোনো কোনো সময় তো তুমি 3টে 3:30-র দিকেও যাও, তো এরকম কোনো সময় তোমার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে, মানে তুমি ভূত ঠুত দেখেছো এরকম কিছু, বা তুমি তো মাছের আড়তে তোমার অনেক বন্ধু আছে, তাদের কাছ দিয়ে কোনোদিন ভূতের কথা শুনেছো? আমার বাবা তখন হেসে বলল, আরে ওইসব ছাড়, ও তো অনেক শুনেছি, ছোট থেকে তো ভূতের কথা ভূতের গল্প শুনে শুনে তো অনেক বড় হয়ে গেলাম, আর ওইসব ভালো লাগে না। তখন আমি নাছোড়বান্দা হয়ে বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা একটা বলো না বাবা, তোমাকে তো এমনি বাড়িতে পাই না, আজকে তুমি বাড়িতে আছো, তোমাকে আজকে বলতেই হবে, তুমি বলো। তখন বাবা আমাকে বলল, ঠিক আছে তুই তাড়াতাড়ি রুটিটা খেয়ে হাত ধুয়ে আয়, আর চল আমি গিয়ে সোফায় বস, আমি বলছি। তো আমি হাত টাত ধুয়ে তাড়াতাড়ি খেয়ে সোফায় বসে রয়েছি। তো বাবা দেখি চায়ের কাপ হাতে নিয়ে আসলেন, এসে তখন বাবা আমাকে বলল, তোকে আজকে এমন একটা ঘটনা বলবো যেটা শুনলে কিন্তু তুই ভয় পাবি, বল ভয় পাবি না তো, মাকে জ্বালাবি না তো আমি যখন থাকবো না, আর রাতে একা একা শুতে পারবি তো, আগে এগুলো বল, তাহলেই তোকে ঘটনা বলবো, নালে কিন্তু বলবো না। তখন আমি বাবাকে বললাম, ও বাবা আমি তো তোমারই মেয়ে, তুমি এত চিন্তা করছো কেন, তুমি বলো তো, আমি ভয় পাবো না, দূর তোমার সাথে তো যবে ঘটার ঘটে গেছে, এখন কি আর সে আসবে নাকি, তুমি বলো। এই কথা বলতে আমার বাবা আমাকে যেই ঘটনাটা বলে, শুধু শোনো কতটা ভয়ঙ্কর ঘটনা, আমার বাবার কতটা সাহস। আমার বাবা তখন বলল, জানিস একদিন শীতের সময়, তুই তখন হোসনি, তোর মা সবে আমার বাড়িতে এসছে, মানে বিয়ে করি, তো 6-7 মাস হয়েছে। তো আমার তো আগাগোড়াই ওই মাছের ব্যবসা, তো ঠাকুরদাও ছিল সেই মাছেরই ব্যবসা, তো আমাদের তো পূর্বপুরুষ ওই মাছেরই বিজনেস করে। তো জানিস ওরকম ঠিক তোর মাকে বিয়ে করার 6-7 মাস পর সকালবেলা একদিন, তখন আনুমানিক 3:30 বাজে, শীতের সময়, চারপাশে কুয়াশায় ঢাকা, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এমনি তো তখন 3টে 3:30 বাজে ভোরবেলা, তার মধ্যে বাইরে প্রচুর কুয়াশা। আমি সাইকেলটা নিয়ে বাড়ি থেকে বেরোই, যখন বাড়ি থেকে সাইকেলটা নিয়ে আমি বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক ওই যে দেখেছিস না আমাদের 55 তলা, মানে আমাদের সোমা বলে দিদি ভাই, আমাদের বাড়ি দিয়ে কিছুটা গেলে একটা 55 তলা বলে একটা মানে জায়গা রয়েছে, ঠিক ওইখানটা বিশাল বড় একটা গাছ আছে। তো সবাই বলে যে ওই গাছে নাকি ব্রহ্মদৈত্য থাকে, মানে এটা শোনা কথা। তো সেরকমই আমার বাবা বলে, ঠিক ওই যে 55 তলার ওই যে গাছতলায় যখন আমি সাইকেল নিয়ে যাই, তখন আমি ওখানে শুনতে পারি যে কিছু মহিলার হাসির আওয়াজ। আমি ভাবলাম এত সকালবেলা কোন বাড়ির বউরে বাবা এখানে হাসাহাসি করছে। তো আমি প্রথমে কিন্তু একটু ভয় পাই, তো প্রথমেই কিন্তু আমার একটা আতঙ্ক লাগে, কারণ চারিদিকে কুয়াশা আচ্ছন্ন, অন্ধকার ঘুটঘুট করছে, এমনি অত ভোরের রাত, মানে 3টে 3:30 মানে ভোর রাত, আর তার মধ্যে চারপাশে কুয়াশা ঢাকা, ওর মধ্যে অত ভোরে মেয়ে ছেলের হাসির শব্দ শুনে আমি সাইকেল নিয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ি, দাঁড়িয়ে ভয়তে আমার মুখ থেকে, এই কে রে কে রে, কে আছিস রে, হাসছিস এরকম, হ্যাঁ, আমার না মুখ থেকে এটা বেরিয়ে যায়। তখন দেখলাম হাসির শব্দটা বন্ধ হয়ে গেল। তা আমি আবার সাইকেলে উঠে প্যাডেল করতে করতে এগোচ্ছি, ঠান্ডার সময় তো চাদর মুড়ি, কানে হচ্ছে মাংকি টুপি, পায়ে মোজা, সব তো পরে আছি, আর সাইকেলও আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, জোরে চালালে যে ঠান্ডা হাওয়া লাগবে। এবার আমার হট করে, আমি তো যাচ্ছি, মনে হচ্ছে ওই হাসিটা, যে হাসিটা আমি ওই গাছতলায় শুনি, সেই হাসিটা ঠিক আমার পেছনে পেছনে হাওয়ায় ভেসে ভেসে আসছে। আর আমি সাইকেল নিয়ে আমার মতো যাচ্ছি। এবার আমি ভাবছি কি হলো,
ওরা কি আমার পেছনে দৌড়ে দৌড়ে আসছে? কে পাড়ার মেয়ে বউ এরকম বদমাইশি করছে? তো আমি সাইকেলটা থামিয়ে আমি ঘেঁটি ঘুরিয়ে দেখলাম পেছনে কিছু নেই। আর সব থেকে বড় কথা, এত অন্ধকার, তার মধ্যে এত কুয়াশা আর সেরকম ঠান্ডা, তো কেউ তো নেই। হাসির আওয়াজ কোথা দিয়ে আসছে? যখন আমি ঘেঁটি ঘুরিয়ে দেখি সাইকেলটা দাঁড় করিয়ে, তখন কিন্তু হাসির শব্দ পুরো বন্ধ হয়ে গেছে, আর নেই। তো আমি ভাবলাম দূর, কি না কি হবে, দেরি হয়ে যাচ্ছে বাবা বলে আমি তখন খুব জোরে সাইকেলে পেট্রোল করতে 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 এগোচ্ছি। তো যেতে গিয়ে মাঝ রাস্তায় একটা ঝিল পড়ে। ওই ঝিলের ওখানটা যখন আমি যাই, তখন আমি দেখলাম আরে ঠিক ঝিলের পাশে 2-3টে মেয়ে ছেলে দেখি রাতের বেলা বসে রয়েছে। তো তখন তো ভোর রাত, আমি তখন ভাবলাম আরে মেয়ে ছেলেগুলো মনে হাঁটতে থাকতে বেরিয়েছে, হয়তো বাথরুম টাথরুম করছে। তা আমার না এক প্রকার দেখে খুব লজ্জা লেগে যায়। তো আমি আবার মুখটা ঘুরিয়ে সাইকেলটা নিয়ে চলছি, খুব জোরেই বেরিয়ে যাচ্ছি ওখান থেকে। কে কি করছে না করছে সবই তো মেয়ে ছেলে। যখন যাচ্ছি হট করে আমি যেই ঝিলটা পার হই, দেখি সেই 3-4টে মেয়ে ছেলে ওরা দেখি সোজা রাস্তায় আমার দিকে আসছে। আর তিনজন মহিলা ছিল। ওই 3জন মহিলার মাথায় ঘোমটা টানা, ঠিক আছে, পুরো মাথা ঘোমটা ঢাকা। তা আমি ভাবলাম যে কি ব্যাপার, এরকম তো মেয়ে ছেলে আমাদের গ্রামে নেই, মাথায় ঘোমটা দেওয়া, এটা কারা? হ্যাঁ, তো আমি ভাবলাম যে দেখি তো সামনে গিয়ে। তা আমি যখন সামনে সাইকেলটা নিয়ে যাই, তো তারা দেখলাম খুব পাতলা ধরনের কালো কালো 3জনে কাপড় পরা, আর 3জনেরই মাথায় ঘোমটা দেওয়া, পুরো একদম পেট পর্যন্ত কাপড় টানা। আমি দেখতে দেখতে চলে গেলাম, সাহস পেলাম না, মেয়ে ছেলে মানুষ তো কি বলবো না বলবো, কারোর কি হয়েছে নাকি কারোর বাড়ি যাচ্ছে, এসব ভাবতে ভাবতে চলে গেলাম। কিছুটা দূর গিয়ে ভাবলাম আরে ওই যে 3টে মেয়ে ছেলে এই ঠান্ডার মধ্যে এই রাতের বেলা, হ্যাঁ, বেরিয়েছে, গায়ে নেই সোয়েটার, না আছে কোনো চাদর, এরা কি ঠান্ডা লাগছে না, 3জন পাতলা কাপড় পরা ঘোমটা দিয়ে কোথায় যাচ্ছে? আর কালো শাড়ি পরে ঘোমটা ওরা দেখতে পাচ্ছে। তো আমি ভাবলাম দূর, কে না কি হবে, আমি যাই। আমি তাড়াতাড়ি যাচ্ছি। হঠাৎ করে যেই আরদের মাঠে যাব, ঠিক আরদের মাঠে যাওয়ার মুখে একটা পুরনো শ্মশান আছে, যেই শ্মশানটা অনেক আগে মানুষ ওখানে দাহ থাহ করতো, হিন্দুদের শ্মশান, সেইটা অনেক পুরনো। আমি দেখলাম ঠিক ওই শ্মশানের মাঠের কাছে সেই 3জন দাঁড়িয়ে আছে। আর কিরম ভাবে দাঁড়িয়ে আছে তারা? 3জন 3 রকম ভাবে, মানে একসঙ্গে 3জন একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখে ভাবলাম আরে এরা কোথা থেকে এলো? এই 3জনকেই তো আমি দেখলাম যেতে, আমি তো পথে ফেলে সাইকেল নিয়ে চলে আসলাম এত দূর, তাহলে এই 3জন এখানে কি করে আসলো? আর ওই পুরনো শ্মশানে তো কেউ আসে না, শ্মশানের মাঠ কেউ বাড়ায় না, তো সেই শ্মশানের মাঠের মাঝখানে 3জন দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার, কি হচ্ছে? তা আমার না জানি না ভিতর থেকে না শরীরটা খুব খারাপ করতে লাগলো। তাও আমি আরদে ঢুকে গেলাম, কারণ আমি আরদের সামনেই ছিলাম একদম। গিয়ে আমি আরদে একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে বিনয়। আমি ঢুকে গিয়ে বিনয়কে বললাম, এই বিনয় শোন একটুখানি। তো বিনয় আমাকে কাকা কাকা বলে ডাকে। তো বিনয় বলল, হ্যাঁ কাকা বলো, এই ঠান্ডার মধ্যে এত ভোরে এসছো কেন গো? আমি বললাম কি করব বল, বিনোদ তোর সাথে একটা কথা ছিল। তো বিনোদ আমাকে বলল, হ্যাঁ কাকা বলো। আমি বললাম বিনোদ আমার সাথে একটুখানি এদিকে আয় তো। বিনোদ বলছে কোথায় যাবে কাকা? আমি বললাম আয় না। বিনোদকে নিয়ে যখন আমি আড়ত থেকে বেরিয়েই ওই পুরনো শ্মশানের ওইদিকে যাই, তখন বিনোদ আমাকে বলল, কি হয়েছে বলো তো কাকা, কি হয়েছে? আমি বললাম জানিস আমি যখন আসছিলাম ওই ঝিলের কাছে 3টে মহিলাকে দেখেছিলাম বসে থাকতে, কালো কালো শাড়ি পরা, জানিস এই ঠান্ডার মধ্যে গায়ে একটা চাদর নেই, একটা সোয়েটার নেই, কি করে রে ওরা রয়েছে? হ্যাঁ, মেয়ে ছেলে মানুষ, 3জনেরই ঘোমটা টানা। আবার ওদেরকে আমি যখন ওই ঝিলের পাড় থেকে তাড়াতাড়ি যাচ্ছি, তখন দেখলাম ওরা হেঁটে হেঁটে আমার দিকেই আসছে। আবার ওদেরকে দেখে যখন আমি রাস্তা দিয়ে ফেলে আসলাম, দেখ এই পুরোনো শ্মশানের ভিতরে ওদের দেখলাম।
তখন বিনোদ বলছে, ও কাকা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি যদি ঝিলের পাড়ে ওদের বসে থাকতে দেখো, তাহলে আবার তোমার দিকে কি করে যাচ্ছিল? আবার তুমি তাদের ফেলে যদি চলে আসো, তাহলে ওদের পুরনো শ্মশানের ভিতরে তুমি কি করে দেখলে? ওরা কিভাবে আসলো? তখন আমি বললাম, হ্যাঁ রে বিনোদ, কি বলতো বিষয়টা, অন্য কিছু হবে নাকি? বিনোদ বলল, হ্যাঁ গো কাকা, হতে পারে, রাত ভিতের ব্যাপার তো, হতে পারে অনেক কিছু খারাপ তুমি দেখতে পারো, বুঝেছো কাকা? ছাড়ো ওইসব, মাথা দিয়ে বের করো কি না কি ছিল। কিন্তু বলে রাখি, আমার বাবা যে বিনোদ দাদার কথা বলছে, বিনোদ দাদার সাথে যখন ওখানে যায় সেই স্থানটা দেখানোর জন্য পুরনো শ্মশানে, তখন কিন্তু ওখানে কাউকে দেখতে পারিনি, বিনোদ দাদাও দেখেনি, আমার বাবাও দেখেনি। তো যাই হোক, ভেবেছে হয়তো ওরা কেউ হবে, চলে গেছে। বাবা মাছের আড়তে যায়, যেরকম প্রত্যেক দিনের মতো আড়ত থেকে কম দামে মাছ কেনে, তারপরে সেগুলো বাজারে নিয়ে গিয়ে বাবা পাইকারি দরে বিক্রি করে বাবা বাড়ি ফিরে আসে। তো বাবা যখন বাড়ি চলে আসে, এইটা তখন আমার মাকে জানায়। আমার বাবা বলে, তোর মাকে আমি এসে সব কথা বলি। তোর মা আমাকে বলল, হতে পারে কেউ, কোনো মেয়ে ছেলে হবে, ও ওইসব তুমি কিছু মনে করো না। তারপর আমার বাবা বলে, যেহেতু আমার বংশগত ব্যবসা মাছের, আমাকে পরের দিনও যেতে হয়। আবার পরের দিন সেম, আমি দেখছি ঝিলের ওখানে ওরা বসে রয়েছে, 3জন মেয়ে ছেলে। আমি যখন ঝিলের পাশ থেকে আবার চলে যাচ্ছি, সেম দেখি তাদের সাথে আমার রাস্তায় আর দেখা হয়নি। তারা দেখছি শ্মশানের সেই মাঠের ভেতরে দেখি 3জনে দাঁড়িয়ে আছে। আমি না প্রচণ্ড ভয় পেয়ে যাই, দুদিন দেখি তাদের। এবার আমি যখন আবার বিনোদকে ডেকে নিয়ে আসি, যে আমি ওকে দেখাবো যে সত্যি কোনো মানুষ কি, মানুষ হলে তো ও দেখতে পারবে, যদি কোনো অশরীরই হয় তাহলে আমাকেই দেখা দিচ্ছে। তো সেই দিনও কিন্তু বিনোদকে নিয়ে এসে দেখি তারা ওখান থেকে ভ্যানিস, 3জন মহিলা কেউ নেই। তো আমি মনে মনে ভাবলাম যে এইবার আমি যেদিনকে ওদেরকে দেখবো ঝিলের ওখানে, তখন আমি ওদের সাথে কথা বলবো। কারণ প্রত্যেক দিন একটা আতঙ্ক হয়ে যাচ্ছে, ওই মেয়ে ছেলেগুলোকে আমি ঝিলের ওখানে দেখছি, তারা আমার থেকে আগে কি করে পৌঁছে যাচ্ছে? এটা তো অসম্ভব ব্যাপার, কারণ রাস্তা তো সোজা একটাই যাবার, গ্রামের পথ। ওরা যাচ্ছে কি করে 3জন মেয়ে ছেলে? তো সেরকম ভাবে সেই দিনকে তোর মাকে আমি কিছু বলিনি। পরের দিনকে আমি যাই, ওই 3:10-15 বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরোই, মুড়ি ঠুড়ি দিয়ে একদম গায়ে টুপি টুপি পরে, ঠান্ডার সময় কাঁপতে কাঁপতে যাচ্ছি। আর মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছে, কারণ দুদিন যে আমি দেখেছি, ভাবছি ঝিলের ওখানে যদি আবার দেখি, মানে তাদের জিজ্ঞাসা করবো তারা কি মনে করবে, তারা কারা, তাদের মুখ তো দেখতে পারি না। তো সেরকম ভেবে আমি ঝিলের ওখান থেকে যখন যাচ্ছি, দেখি হ্যাঁ, ঠিক যেখানে দুদিন দেখেছি ওইখানেই ওরা 3জন বসে রয়েছে। আমি না সাইকেলটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ি, গ্রামের পথ, আমি দাঁড়িয়ে রয়েছি, চারিপাশে কুয়াশা পড়েছে, প্রচণ্ড কুয়াশা। তো আমি দাঁড়িয়ে ভাবছি জিজ্ঞাসা করবো, খুব ভয় লাগছে, কারণ ওখানে আমি একমাত্র রাস্তায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কেউ যাচ্ছে না, কেউ আসছে না। আমি একটু তাড়াতাড়ি যেতাম, আর শুধু ওই 3জন মহিলা যাদের আপাদমস্তক পুরো ঢাকা, মানে একটা, মানে ওদের 3জনকে দেখলেই ভয় লাগবে। ওই রাতের বেলা ওরা প্রত্যেকদিন ওই ঝিলের ওখানে কি করে, আমি না ওইটা দেখার জন্য দাঁড়িয়ে দেখছি। দেখলাম 3জনে চুপ করে ওখানে বসে আছে, কেউ কোনো কথা বলছে না, কিছু না, ঝিলের ওখানে। আমি তখন ভাবলাম, এটা কি করে হয়, ঝিলের ওখানে জঙ্গলের মধ্যে বসে আছে এই রাতের বেলা, ঠান্ডার সময়, ঝিলের ওখানে আরো ঠান্ডা, তো সাপ খোপেরও তো ভয় থাকতে পারে। আচ্ছা দেখি, তো আমি তখন রাস্তার মধ্যে সাইকেলটাকে স্ট্যান্ড করে দিয়ে আমি তাদের কাছে এগিয়ে যাই। আমি যখন তাদের কাছে যাই, যে আমি তাদেরকে কিছু বলার আগেই তারা দেখলাম একে একে 3জনেই উঠে দাঁড়ালো। আমার গা কাটা দিতে শুরু হয়েছে, গা ভারী হয়ে যাচ্ছে জানো। বলছে, যখন 3জনকে দেখলাম, আমি কিন্তু সারা শব্দ দিইনি, হয়তো ওরা আমার পায়ের শব্দ শুনেছে। 3জনে যখন একে একে উঠছে, বলে, বিশ্বাস করবি না সোমা, মানে তাদের হাইট, যাদেরকে আমি মানুষের মতো এই দুদিন দেখলাম তাদের হাইট এক একজনের 7 থেকে 8 ফুট, মানে কতটা লম্বা হতে পারে সেটা ধারণাই করা যাচ্ছে, 7 থেকে 8 ফুট। আমি ওই তাদের হাইট, ওই দৃশ্য দেখে আমি পালিয়ে আসি সাইকেলের কাছে দৌড়ে। ওদেরকে জিজ্ঞাসা করার মতো কোনো রকম
সাহস আমার হয়নি। সাইকেল নিয়ে, সাইকেলে না উঠে আমি সাইকেল নিয়ে দৌড়াতে শুরু করি রাস্তা দিয়ে। আর যখন আমি দৌড়াচ্ছি তখন সেই পৈশাচিক একটা হাসি, যেই হাসি আমি প্রথম দিন ৫৫ তলায় আমি শুনি, ওই গাছতলায় ওই হাসি ৩ জনে হাসছে খুব জোরে জোরে। আমি তখন বুঝতে পারি যে এই যার খপ্পরে আমি পড়তে যাচ্ছিলাম এটা কোনো সাধারণ মানুষ না। তো আমি ছুটে চলে যাই অনেকটা রাস্তা। যখন আমি যাই সেই পুরনো শ্মশানের কাছাকাছি, তখন দেখি সেই ৩ জন পুরনো শ্মশানের যে ভাঙা চোরা বেড়া বাঁধানো একটা গেট, ওই গেটের সামনে ৩ জনের দাঁড়িয়ে রয়েছে, যাদের মাথায় কোনো চুল নেই। তাদের মাথায় তখন কোনো ঘোমটা নেই, তাদের মাথায় কোনো চুল নেই, তাদের কানগুলো বড় বড়, আর তাদের চোখে শুধু আগুনের গোলার মতো শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। মানে ৩ জনের চোখগুলো দেখতে পাচ্ছি শুধু আগুনের গোলার মতো ঠিকরে বেরিয়ে আসছে, আর যাদের মাথায় কোনো চুল নেই, আর তারা পরনে শাড়ি পরে রয়েছে। এই দৃশ্য আমি দেখে আমি আড়ত পর্যন্ত না ঢুকতে পেরে আড়তের গেটের সামনে আমি সেন্সলেস হয়ে যাই, অজ্ঞান হয়ে পড়ে যাই। তো আমার দেরি হওয়াতে বিনোদ খুঁজতে খুঁজতে বাইরের দিকে আসে, কারণ বিনোদ জানে দুদিন ধরে আমার সাথে কি ঘটনা ঘটছিল। যখন বাইরে আসে দেখে আমি পড়ে আছি। যখন আমার জ্ঞান আসে তখন আমি বাড়িতে, তোর মা আমার সামনে বসে কান্নাকাটি করছে। তখন সবে মাত্র ৭ মাস হয়েছে, আমার বিয়ে হয়েছে। তখন আমাকে তোর মা বলল, কি হয়েছে বলো। আমি বললাম, দেখলাম তোর মায়ের বাড়ি থেকে, মানে তোর দিদিমা, দাদু, তোর মামা সবাই এসছে, ওর মধ্যে সবাই চলে আসে, সবাইকে বলে। আমি যখন দেখলাম ঘড়িতে বিকেল ৫টা বাজে, আমি জানি না আমি কতক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলাম, আমাকে কে বাড়িতে এনেছে আমি পরে সব শুনেছি। কিন্তু ওই যে ঘটনাটা আমি যখন তোর দিদিমা, দাদু, মামা, তোর মাকে বলি, তখন আমার আরোদেরও ২জন ছিলেন, তারপর বিনোদ তোর দাদাও ছিল। সবাই যখন জানে তখন তোর দিদিমা আমাকে নিয়ে গেল তোর দিদিমার বাড়িতে, তোর মাকে আর আমাকে নিয়ে গেল। আমি সপ্তাহখানিক আলাদা আর যাইনি, ওখানে গিয়ে আমি ছিলাম। ওখানে গিয়ে আমাকে এক ওঝার কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে একটা তাবিজ দেয়, যেই তাবিজটা আমার কাছে আজও আছে। বলেছিল এই তাবিজটা যতদিন তুমি এই মাছের কাজ করবে, তুমি এই তাবিজটা কখনো গা দিয়ে খুলবে না। আমি এই তাবিজটা গা দিয়ে খুলি না। এবার তারা কারা ছিল আমি আজ পর্যন্ত জানতে পারি, কিন্তু এই তাবিজটা আমার গায়ে যতদিন আছে, যবে থেকে পড়েছি, আমি ওই ৩ জন অশরীরীকে আমি আর দেখতে পারিনি। তবে আমি যে তান্ত্রিকের কাছে তো দিদিমার সাথে গেছিলাম, ওই তান্ত্রিক এই ঘটনাটা শোনা মাত্র বলেছিল, যাদের আপনি দেখতেন তারা ৩ জন পেতনি ছিল, তারা ৩ জন ওই ঝিল থেকে মাছ তুলে ওখানে বসে খেত। আপনি যেহেতু মাছের আড়তে যেতেন, ওই জন্য আপনার পেছনে পেছনে ওরা যেত মাছ খাওয়ার জন্য, ওরা আপনাকে কোনো ক্ষতি করতো না। এবার যদি কোনোদিন মাছ নিয়ে আপনাকে ওরা কবলে পেয়ে যেত, তাহলে হয়তো মাছ চাইলে আপনি না করলে তাহলে হয়তো আপনার কোনো ক্ষতি করতো, এছাড়া কোনো ওরা ক্ষতি করতো না। ওরা হচ্ছে মেছো ভূত, যারা মাছ খায়। তো দর্শক বন্ধু, আজকে মেছো ভূতের ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। যেতে যেতে বলবো সবাইকে লাইক, শেয়ার, কমেন্টস করো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। আর একটা কথা, সোনা বসা 14 আমার ইনস্টাগ্রাম আইডি, ওখানে তোমরা আমাকে ডিএম করতে পারো বাংলা, হিন্দি, ইংলিশে। আর হ্যাঁ, প্রতিকটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে মেলও করতে পারো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল রাত 10টায়। আজকের মতো টাটা।